হ্যালো। নমস্কার। নমস্কার। বায়োটিক বং এর একটা বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আমরা যেখানে ছিলাম, যে ইন্ডাস্ট্রিতে আর এন ডি তে যারা যারা মানে কি বলে মানে ইন্টারেস্টেড জয়েন করতে, তারা কিভাবে এগোবে, তাদের পথ চলা কি করে, সামনের দিনে কিভাবে যাবে, কি করে হবে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রতীক, ডক্টর প্রতীক দাস। তো আজকে সেই পর্বের দ্বিতীয় পর্বেতে আমরা ওকে আবার পেয়ে গেছি। তো প্রথম পর্বেতে মূলত প্রতীক, আহ, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং তোর থেকে অসাধারণ কিছু ইনপুটস আমরা পেয়েছি। সেই আলোচনাটা আমার মনে হয় চিত্রণ মূলত ছিল হচ্ছে যারা এমএসসি বা এমটেক কমপ্লিট করেছে কমপ্লিট করেছে এবং যারা একেবারে ফ্রেশার, জব খুঁজছে, তাদের জন্য। তাদের জন্য তারা কিভাবে ইন্ডাস্ট্রির পথে যাবে। এন্ড এদের কোনো, তাদের কোনো আইডিয়া নেই। সেইটা মনে হয় তাদের জন্য প্রথম এপিসোডটা খুব ফ্রুটফুল ছিল। ভীষণভাবে ফ্রুটফুল হবে, কারণ সেখানে প্রতীক একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের কথা বলেছে। প্রতীক কভার করেছে যে কোন কোন বিষয়গুলোকে নিয়ে একটু জানলে বা সিভিতে লেখা থাকলে হুম। সেগুলো বোধহয় নতুন যারা ইন্ডাস্ট্রির খোঁজ করছে, ইন্ডাস্ট্রির চাকরির খোঁজ করছে, বিটেক, বায়োটেক, এমটেক বা এমএসসি করার পর কমপ্লিটলি তাদের জন্য। হুম। আমার মনে হয় আমরা সেকেন্ড এপিসোডটা একটু যারা পিএইচডি করেছে বা যারা পোস্ট ডক করছে, বাইরে আছে বা ইন্ডিয়াতেই আরে পজিশনে আছে, মূলত যারা রিসার্চের সাথে যুক্ত আছে, এরা যদি চায় যে রিসার্চের ল্যাব থেকে, ইউনিভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউটের ল্যাব থেকে তারা ইন্ডাস্ট্রির ল্যাবরেটরির ভেতরে ঢুকবে, তাহলে তারা কিভাবে প্রিপারেশন নেবে, কোন কোন দিকগুলোর উপর তারা খেয়াল রাখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন প্রতীক আগের দিনই প্রথম এপিসোডে ও বলেছে যে ইসরায়েল থেকে পিএইচডি করার পর, তার আগের কথাও বলেছে যে ও থার্মো ফিশার সাইন্টিফিকে ছিল এমএসসি করার পর একটা ট্রেনিং প্রোগ্রামে। তারপর ও চাকরি ছেড়ে আহ, ও পিএইচডি করতে যায় ইসরায়েলের একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে। ও পিএইচডি করেছে ভাইরোলজির ওপরে। এবং তারপর এই মুহূর্তে ও ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোরে একটা বায়োটেক কোম্পানিতে আছে। ও, ওর বিষয় অ্যান্টিবডি, অ্যান্টিবডি ডিজাইনিং এর উপরে। তো মূলত আমরা প্রতীকের থেকে প্রথমেই এখন যেটা জেনে নেব, যে প্রতীক, তুই আমাকে বল যে আজকে 2025 এই সময়টায় যদি আমরা তাকাই, যেখানে সিজিটি সেল অ্যান্ড জিন থেরাপি এটা ভীষণভাবে একটা প্রাসঙ্গিক জায়গা, এইরকম একটা বুমিং জায়গা দিনের পর দিন তৈরি হচ্ছে, বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের উপরে কাজ হচ্ছে, ক্যান্সারের উপরে কাজ হচ্ছে। তো সেখানে অ্যান্টিবডি ডিজাইনিং এবং অ্যান্টিবডি লাইব্রেরি, এগুলো ক্রমশ উঠে আসছে, ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে। তো সেই জায়গাটা তুই একটু ইলাবোরেট করে আমাকে বল যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে বা গোটা ভারতবর্ষে যারা অ্যান্টিবডিকে ফোকাস করছে, যাদের রিসার্চ এরিয়াতে, সেটা পিএইচডি হতে পারে বা ইন্ডাস্ট্রিতে এমএসসির পর ঢুকেছে আর&ডি তে অ্যান্টিবডির উপর কাজ করছে, কতটা এই অ্যান্টিবডি ইন্ডাস্ট্রিটা বায়োটেক টোটাল কমিউনিটিতে কতটা এর ইম্পর্টেন্স রয়েছে, অ্যান্টিবডি ইন্ডাস্ট্রির। তার আগে আমি একটু অ্যাড নিশ্চয়ই করছি নিশ্চয়ই। যে এমএসসির পর প্রতীক যে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিল এবং সেই ইন্ডাস্ট্রিতে ঢোকার পর তার পিএইচডি পাওয়াটা কতটা স্মুথ হয়েছিল, কারণ বাইরের কান্ট্রিতে বেশিরভাগ তারা অ্যাপ্লিকেশনের উপর জোর দেয়। কনভেনশনাল কাজের থেকে তারা দেখতে চায় যে তুমি কতটা এই জিনিসটার উপর তোমার সম্যক ধারণা আছে, কতটা তুমি অ্যাপ্লিকেবল
প্রপার্টি রোল করছো, তো তোমার ওই হুম। ইন্ডাস্ট্রিতে ঢোকার পর পিএইচডিটা, মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পর তোমার পিএইচডি পাওয়াটা কতটা ইজি হয়েছিল, কতটা ইজি হয়েছে? রাদার দেন কনভেনশনাল পড়ে কেউ যদি পিএইচডি করতে চায় তো? মানে যেহেতু তোর থার্মো ফিশারেও তুই আমাকে বলেছিলিস যে তোর প্রোটিন কেন্দ্রিকই তোর কাজ ছিল, হুম। সেটা কি কোনোভাবে তোর বিদেশে পিএইচডি পেতেও তোকে সাহায্য করেছে? দুটো প্রশ্ন হুম। তোর জন্য মানে দিলাম। প্রথমেই আমি সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার দিচ্ছি। তো প্রথমে যেটা, পিএইচডি পাওয়াটার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনটা আমি, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা আমি করেছিলাম, সেটা কোথাও না কোথাও কাজে দিয়েছে, আবার কাজে দেয়ওনি। মানে কারণ দুটো জোন আলাদা, একাডেমিক আর ইন্ডাস্ট্রিয়াল। তো অবভিয়াসলি যখন বাইরে কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে, তার যে প্রথম, যে কোনো জায়গাতেই মূলত দুটো রাউন্ড অফ স্ক্রিনিং হয় বা ইন্টারভিউ হয়। প্রথম রাউন্ডটা হয় হচ্ছে আম, আমার পিআই বেস, মানে তুমি যাকে অ্যাপ্লাই করছো আচ্ছা, সেই আমরা ল্যাবের যে। প্রতীক, আমি তোকে একটু আটকাচ্ছি। আমরা না মানে বাইরে হ্যাঁ, পিএইচডি করার বিষয়টা এত ইলাবোরেটলি আমরা আজকে ডিসকাস করব না, কারণ হ্যাঁ। আমরা ঢুকবো হুম, পুরো হুম। ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমি শর্টেই বলছি, আমি হ্যাঁ। জাস্ট বলে দিচ্ছি যে হ্যাঁ, পিআই হয়, আর নেক্সট হয় তোমার মার্কস এবং ট্রান্সক্রিপ্ট যাই হোক না কেন, এবং আর একটা ইন্টারনাল কমিটি মিটিং হয়। তো ফার্স্টে আমি বলবো যে পিআই যখন অ্যাপ্রোচ করেছিলাম, তখন ওনার একটা আহ, মানে ইন্টারেস্ট ছিল যে আমি এই কাজগুলোতে জানি, মানে যেটা আমি আগের এপিসোডে বলেছিলাম, অ্যান্টিবডি পিউরিফিকেশন। কারণ আমার প্রজেক্টটা কাইন্ড অফ ডিজাইনিং অ্যান্টিবডি, ডিজাইনিং টুয়ার্ডস সার্স কোভ টু, আরবিডি বা এনটিডি, এরকম ডোমেনের ওপরেই ছিল। তো এটা আমার কাইন্ড অফ হেল্পই ছিল। আর হেল্প নয়, সেটা হচ্ছে যে এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট ছিল, এটা একাডেমিক ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রজেক্ট ছিল না, এর কোনো কমার্শিয়াল ইনপুট নেই, পুরোপুরি সাইন্টিফিক বা ল্যাব ইনপুট যতটা থাকে আর কি। তো সেই হিসাবে একটুখানি আমার অ্যাডভান্টেজ ছিল যে আমার একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, এবং আমি আগে এই টেকনিক গুলো করে এসেছি, এইটুকুই। এবার সেকেন্ড, আর আমার প্রথম প্রশ্ন। প্রথম কোয়েশ্চেনটা যেটা সব থেকে মেন বলছি, সেটা হচ্ছে যে অ্যান্টিবডি ফিল্ডটা সবাই আমরা জানি যে খুব আপকামিং এবং অলরেডি এস্টাবলিশড ফিল্ড হয়ে গেছে এখন ইন্ডাস্ট্রিয়াল লাইনে। তো এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে, যেটা আমি মনে করি এবং আশা করি অনেকেই সেটাতে সহমত হবে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের ডিজিজ ওরিয়েন্টেড, যে প্যাথোজেন ওরিয়েন্টেড যে ওয়ার্ল্ডে যেই ধরনের ডিজিজ আছে, বা ক্যান্সারের জন্য হোক বা যে কোনো মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টে হোক না কেন, প্রত্যেকটা অ্যাসপেক্টই আমাদের কিন্তু আহ, কিছু কিছু জায়গায় অনেক ট্রিটমেন্ট ফেলিওর আছে, যেগুলো আমরা সাধারণত করতে পারি না। তার কারণ হচ্ছে যে রিসার্চ হয়নি বা চলছে, এখনো কমার্শিয়ালাইজ হয়নি, আর&ডি ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক ধরনের ব্যাপার আছে, এটা আমি পুরো গ্লোবাল অ্যাসপেক্টে বলছি। তো আমি মনে করি যে অ্যান্টিবডি ফিল্ডটা কখনোই ডাউন গ্রেড হবে না বায়োটেক ফিল্ডে। কারণ এটা অলওয়েজই আমাদের একটা নিড থাকবে যে যে কোনো ডিজিজের জন্য আমরা যদি একটা অ্যান্টিবডি তৈরি করতে পারি, সেই অ্যান্টিবডিটা আমাদের ইমিউন রেসপন্সকে বুস্ট করবে, অ্যান্ড সোসাইটির জন্য সেটা হেল্পফুল। তো সেই কারণে আমি বলতে চাই যে এটা একটা খুবই বুমিং এরিয়া ইন বায়োটেক ফিল্ড। এবং ইন্ডাস্ট্রিয়াল যারা ঢুকতে চাইছে বা এই কাজের সঙ্গে যুক্ত, পিএইচডি বা পোস্টডক করছে, তাদের জন্য এটা খুব হেল্পফুল এরিয়া। আচ্ছা, তাহলে তুই বোধহয় মানে বেসিক্যালি অ্যান্টিবডি বলতে যেটা মিন করতে চাইলি সেটা হলো মনোক্লোনাল অ্যান্টিবডি, ম্যাপস, হ্যাঁ, ইফ আই এম নট রং। হ্যাঁ। 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 হুম। এবার ইন্ডাস্ট্রি কথাটা শুনলেই আমাদের যেটা মনে হয় চিত্রন, একটা শব্দ, স্পেসিফিক একটা শব্দ, যার নাম হচ্ছে তোর মানে স্কেল আপ। যে কেলাপ, হ্যাঁ। স্মল স্কেল থেকে আমাকে লার্জ স্কেলে যেতে হবে। এই স্কেল আপ শব্দটার সাথে যারা একাডেমিয়াতে থাকে তারা কিন্তু পরিচিত একেবারেই নয়। হুম, এবার হুম। তুই আমাকে বল, সেটা হচ্ছে যে একাডেমিয়াতে তুই যখন ছিলিস, তুই যখন পিএইচডি করছিলিস, তখনও তুই Production. অ্যান্টিবডি প্রোডাকশন সিনথেসিস করেছিস, ডিজাইন করেছিস। হ্যাঁ, তারপর তুই হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে গেলি। হুম। তুই কি কি ডিফারেন্স দেখলি
ইন্ডাস্ট্রিতে যেটা তোকে নতুন করে শিখতে হলো, যেটা তুই একাডেমিয়াতে সেই সুযোগটা তোর ছিল না? হ্যাঁ, তো এটার মেন তিনটে স্কেল আছে যখন আমরা একাডেমিক টু ইন্ডাস্ট্রিতে অ্যান্টিবডি বানাচ্ছি। প্রথমে আমি একটা হালকা ডিফারেন্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে একাডেমিক স্কেলে আমরা ল্যাব স্কেলেই বানাবো, ল্যাব স্কেলেই অ্যান্টিবডি জেনারেশন হয়, যেটা কিনা খুব মানে উম, 50-100 ml কালচারে আমরা ফর এক্সাম্পল আমরা বানাই, খুব বেশি হলে 500 ml ম্যাক্সিমাম। এবার সেটা এখন ডিপেন্ড করে অ্যান্টিবডি টু অ্যান্টিবডি আমরা কতটা আউটপুট পাচ্ছি, মানে প্রোটিন টু প্রোটিন কতটা আউটপুট পাচ্ছি, সেটাও ডিফার করে। এবার আমি আহ, যেটা ডিফারেন্স যেটা হয় যে অ্যান্টিবডি তৈরি করা একাডেমিতে এবং অ্যান্টিবডি তৈরি করা ইন্ডাস্ট্রিতে, সেটা মূলত ডিফারেন্স হচ্ছে যে স্কেল আপ যে কথাটা জয়ন্দা বললে, সেটা হচ্ছে যে আমরা একাডেমিকে যেটা বানাচ্ছি সেটা আমরা একটা সীমিত অ্যামাউন্টে বানাচ্ছি, যেটা আমাদের কাজের জন্য দরকার বা ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনের জন্য যতটুকু দরকার অ্যাসেস এইসব করার জন্য ওইটুকুই বানাচ্ছি। তারপরে আমরা ডোন্ট কেয়ার, হয়ে গেছে আমাদের কাজ পিএইচডি প্রজেক্টের জন্য। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন আমরা একটা জিনিস বানাচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালের প্রথম ধাপ হচ্ছে সেম আর এন ডি তে আমরা যতটুকু বানাবো সেটা একদম মানে বেসিক সিকোয়েন্স থেকে শুরু হয়, সিকোয়েন্স ক্লোনিং, এক্সপ্রেশন, প্রোটিন এক্সপ্রেশন, পিউরিফিকেশন দিয়ে আমরা একটা ফর্মুলেশন করি, ফর্মুলেশন করে ফর্মুলেশন বাফারে ওটা আমরা স্টোর করি। এবার এই স্টেপটাকে আমাদের স্কেল আপ যখন করা হচ্ছে তখন দুটো স্টেজ আসে এরপরে, এটা একটা হচ্ছে পাইলট স্কেল, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্কেল। এবার পাইলট স্কেল হচ্ছে যেটা তুমি স্কেল আপ, যেটা হচ্ছে যে তুমি আর এন ডি থেকে যেটা, আর আর এন ডি তে আমরা 1 লিটার বানালাম, কথার কথা বলছি। এবার স্কেল আপ আমাদের করতে হবে যে সেম যদি 10 লিটারে আমরা পাইলট স্কেলে বানাই, তো সেটা আমরা কতটা আউটপুট পাচ্ছি ফ্রম দ্য ম্যাম, মানে প্রোটিন আউটপুট আমি কতটা পাচ্ছি, ধরো 10 গ্রাম পার লিটার বা 2 গ্রাম পার লিটার এরকম। আর নেক্সট স্টেপ হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্কেল, যেটা একদম কমার্শিয়াল হবে, মানে জিএমপি তে যেটা হয় সেটা হচ্ছে যে আমি একদম 1000 লিটার ধরো আমি স্কেল আপ করছি, আচ্ছা, তো মানে জিএমপি ফাইভ মানে, হান্ড্রেড আমি এক্স তোকে আমি তোকে একটা মিনিট একটুখানি তোকে মানে তোকে আমি আটকাচ্ছি। এই শব্দগুলো হুম। পুরো ইন্ডাস্ট্রির শব্দ, যেটা বললো জিএমপি, তারপর সিজিএমপি। হ্যাঁ। হ্যাঁ, তো এই হ্যাঁ। শব্দগুলোর সাথে আমি জানি যে অনেকেই পরিচিত নয়, যারা ইন্ডাস্ট্রির হুম। নয় তারা এই শব্দগুলো সম্পর্কে জানে না। তো আমি হ্যাঁ। একটু যদি তোর তোর কথা নিয়ে আমি একটু বলে দিচ্ছি তাদের জন্য, যে জিএমপি মানে হলো যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। হ্যাঁ, হ্যাঁ। মানে হলো যে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন যেখানে হয় সেই প্রোডাকশনের একটা অঞ্চল, জায়গা, যেটা পুরো আসেপটিক থাকে, যাতে যাতে প্রত্যেক দিন অডিটাররা গিয়ে অডিট করে যে সেখানে কোনো ময়লা আছে কিনা, সেখানে কোনো ইনফেকশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং তার হুম। ডেফিনাইট কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন হুম। করে সেই আসেপটিক কন্ডিশনগুলো মেনটেন করা হয়। এবং প্রতিনিয়ত 6 মাস বা 1 বছর পর তার প্রপার অডিট হয়। এবং সেটা অডিট, একদম। ইন্টারনাল অডিটও হয়, ইন্টারনাল অডিটও হয়, এক্সটার্নাল এক্সটার্নাল। অডিটও হয়, এবং সার্টিফাই করা হয় যে সেটার এই প্ল্যান্টটা, এই প্রোডাকশন প্ল্যান্টটা, সেটা ফার্মা হতে পারে বা সেটা বায়োফার্মা বা বায়োটেক হতে পারে, এটা সিজিএমপি গ্রেড। হুম। এনিওয়েজ, তুই 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 কন্টিনিউ কর। হ্যাঁ, তো যেটা তুমি বললে, হ্যাঁ একদমই সত্যি যে ঠিক কথা যে সিজিএমপি আমরা আমি যে শব্দটা ইউজ করলাম, যেটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হিসেবে আমরা সবাই জানি এবং পরিচিত। কিন্তু গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস কথায় কথায় আমরা যেটা বলি সেটা সবাই জানে যে আমরা ভালোভাবে মেনটেন করব সবকিছু, মানে এই কথাটা খুব ইজি ওয়ার্ড নয় ইন্ডাস্ট্রির জন্য। একদমই তাই। তো ইন্ডাস্ট্রিতে জিএমপি মানে হচ্ছে একটা মানে খুবই ইম্পর্টেন্ট এরিয়া এবং খুবই অ্যাসেপ্টিক এবং কাইন্ড অফ রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে সবাই কাজ করার জন্য মানে ইয়ে হয় না, মানে কি পারমিশন বলে, নেই। অ্যালাউড হয় না, পারমিশন নেই সব। এবং যে কারণে প্রোডাকশন শব্দটা, মানে প্রোডাকশন এক্সিকিউটিভ হচ্ছে একটা আলাদা লোকজন, মানে ক্যাটেগরি অফ পার্সোনাল যারা ওই এরিয়াটায় কাজ করতে পারে, তারা মানে সিম্পল কোনোভাবে বাইরের লোকেদের সাথে তারা ম্যানুফ্যাকচারিং এর সময় কিন্তু কোনো রকমের লিঙ্ক থাকে না, এবং যত রকমের
রিএজেন্ট হোক, বাফার হোক, সব কিন্তু একদম স্টেরিলাইজড ওয়েতে একটা মানে অথরাইজড প্রোটোকল অনুযায়ী সেখানে কাজ হয়। আর বাকি এটা একটা মানে ব্রিফ ওভারভিউ যে ভিএমপি তে কিরকম হয়, এবং স্টেরিলাইজেশন, ক্লিনিং প্রোটোকল সবের জন্য আলাদা আলাদা সব জায়গা আছে। এবং যেইটা আমরা আরএনডি বা ল্যাব স্কেল বা পাইলট স্কেলে যেটা আমরা করেছি, ওই স্কেলটাকেই ওরা ওখানে স্কেল আপ বাড়ায়, করে, মানে হায়ার ভলিউমে করে। হায়ার এবং ভলিউম। সেটা তখন দেখে যে অনেক প্রোটিন, অনেক অ্যান্টিবডি অনেক সময় প্রোডাকশন স্কেলে ফেলিওর হয়, মানে অনেক সময় হয় না অতটা ভলিউমে কার্যটা। তো তখন সেটা বিভিন্ন তখন রকমের আবার R&D তে ফেরত আসে ভ্যালিডেশন, হ্যাঁ ভ্যালিডেশন করার ভ্যালিডেশন জন্য। হয় যে কেন আরএনডি তে হয়েছিল, কেন প্রোডাকশনে হয়নি। তো এইটা রাইট, হচ্ছে তোমার ব্রিফলি জিএমপির একটা ওভারভিউ রাইট, আর কি। রাইট, এর রাইট। মাঝখানেও অনেক অ্যান্ড স্কেল মানে আপের। হ্যাঁ, হ্যাঁ। এর মাঝেও হুম, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। যখন আরএনডি থেকে পাইলট এবং পাইলট থেকে ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে, কারণ আমরা আরএনডি তে হ্যাঁ, বেসিক্যালি বুঝতে চল হুম, আরএনডি তে কি একটা স্মল কালচার স্মল হুম, ভলিউমের উপর করা হয়। একদমই তাই। তার হ্যাঁ, রেশিও যখন সেটা আবার লার্জে চলে যায় তখন সেই রেশিও মেনটেন এবং তার হ্যাঁ, পারিপার্শ্বিক যে থার্মাল এবং সবকিছু ওয়াটার ফ্লো সবকিছু মেনটেন করাটা ইজ টু ডিফিকাল্ট। ডিফিকাল্ট টু প্রোডাকশন হুম, দ্য আর প্রোটিন অর দুটো আমার মনে হয় চিত্রণ, দুটো আলাদা দুটো এরিয়া। দুটো আলাদা R&D একদম এরিয়া এবং প্রোডাকশন। প্রোডাকশন। প্রোডাকশনের যারা কাজ করে তারা কেউ বিজ্ঞানী নয়, সায়েন্টিস্ট নয়, সায়েন্স করা ওদের কাজ নয়। হ্যাঁ, ওদের শুধু কাজ হচ্ছে একটা প্রোটোকল পাওয়া, রেসিপি পাওয়া, সেই রেসিপি অনুযায়ী ফলো করো। প্রোডাক্ট হুম, বানানো। হুম, সেই মানে হ্যাঁ, সেই প্রোডাক্টটা বিস্কুট এমনিতে। হতে পারে বা মানে সেই প্রোডাক্টটা অ্যান্টিবডি হতে পারে। অবশ্যই। তারা হুম, মানে এটা হুম, কিছুই জানে না যে মানে আমি তো জানি যে আমি মানে প্রোডাকশনে মানে সিজিএমপি তে এমনকি ওদের রেসিপিও দেওয়া হয় না বড় বড় কোম্পানিতে, শুধু কোড দেওয়া কোড হয়। দেওয়া হয়, যারা ওখানে হ্যাঁ, মানে ইয়েরা যারা ওটা মানে প্রিপেয়ার করছে, প্রিপেয়ার যারা করছে। এক্সিকিউটিভ, হুম, মানে প্রতীক একটু আগেই বললো সিজিএমপি বা মানে হুম, প্রোডাকশন এক্সিকিউটিভ, হুম, তারা এটাও জানে না যে এক্স্যাক্টলি কার সঙ্গে তারা কি মেশাচ্ছে। মেশাচ্ছে। তো যাই হোক, এইটা নিয়ে আমরা মনে হয় চিত্র পরে আলাদা একটা আমরা এপিসোড আলোচনা করব, করবো। যে এই হায়ারার্কি গুলোকে নিয়ে এবং হুম, এই পার্টিকুলার ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে, তাদের কাজ নিয়ে। হুম, আমি বরঞ্চ প্রতীকের কাছে একটা অন্য জায়গায় চলে যাই এখান থেকে। হুম, সেটা হুম, হচ্ছে যে ইন্ডাস্ট্রি শব্দটা শুনলেই যেরকম প্রথম আমাকে যদি তুই জিজ্ঞাসা করিস, আমার যেরকম স্কেল আপ এই শব্দটার কথা মনে পড়বে, দ্বিতীয় যে কথাটার কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে তোর কস্ট। হ্যাঁ, আমি একটা রিসার্চ করছি, আমি একটা অ্যান্টিবডি বানাচ্ছি, সেই অ্যান্টিবডিটা আলটিমেটলি আমাকে যদি কাস্টমারের কাছে নিয়ে যেতে হয়, তাহলে আলটিমেটলি কিন্তু আমাকে সেটা কস্ট মানে অত্যাধিক কস্ট হলে কিন্তু সেটা চলবে না, সেটা কিন্তু অ্যাফোর্ডেবল হতে হবে। হুম, তো একদম। সেইখানে দাঁড়িয়ে কেন আমি এই কথাটা বললাম, তার কারণটা হচ্ছে সেটাও কিন্তু একজন R&D সায়েন্টিস্টের ইকুয়ালি প্রজেক্ট লেখার সময় বা মানে প্রজেক্ট সাবমিশন করার সময় ইন্টারনাল কমিটির কাছে, আমার মনে হয় এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার কারণ ধর, আমরা যখন পিএইচডি করছি, আমি যখন অ্যান্টিবডি বানাচ্ছি, সেই অ্যান্টিবডিটা ইজিলি আমি HEC 2930 বা তোর চোতে বানাতে পারি, চো সেল লাইনে। ঠিক আছে। হ্যাঁ, এবার এই ম্যামেলিয়ান সেল লাইনে আমি যদি অ্যান্টিবডি বানাই, তার যা কস্ট হবে সেটা অনেক আমার, কারণ ম্যামেলিয়ান সেল কালচার বা ম্যামেলিয়ান মেনটেন। মানে হুম, সেল সেল মানে মেনটেন করা ইটস টু মানে কি বলবো, এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা প্রসিডিওর। সেইখানে একদম। যদি আমি ইকোলাই বা ইস্টের মধ্যে বানাতে পারি, এটা অনেক বেশি হুম, অ্যাফোর্ডেবল হবে এবং কোম্পানিকে প্রফিট দেবে। প্রফিট দেবে। এক্সপ্রেশনটা যদি আমি প্রোক্যারিওটিকে বা আমি যদি মানে ইস্টে করতে পারি। হুম, হুম, এবার তুই আমাকে বল যে অ্যান্টিবডি ইন্ডাস্ট্রিগুলোতে এইগুলোকেও কিভাবে একের পর এক স্টেপগুলোকে এরা খেয়াল রাখতে হয়, যে ইকুয়ালি যেন আমার রিসার্চটা আমার যেন হুম, কস্ট এফেক্টিভ হয় বা আমার যেন অ্যাফোর্ডেবল হয় আমার কোম্পানির কাছে, যাতে সে সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারলে সে প্রফিট পায়। যেটা কিন্তু একটা একাডেমিশিয়ানের মাথায় এই চিন্তা নিয়ে তাকে কিন্তু রাত্রিবেলা ঘুমোতে হয় না, কিন্তু একজন ইন্ডাস্ট্রির R&D সায়েন্টিস্ট, তাকে কিন্তু এই চিন্তাটাও করতে হয়। তুই এই জায়গাটা আমার একটুখানি বোঝা বল। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি ডিফিকাল্ট আমার জন্য, কারণ ফাইন্যান্সটা একটা অবশ্যই একটা ম্যাটার করে, একটা রেসপন্সিবিলিটি। কিন্তু আহ, প্রথমত যারা প্রজেক্ট লিখছে বা যারা আরএনডি ম্যানেজার বা হেড আমি বলবো, তো তারা যখন প্রজেক্ট লিখছে তাদের একটা, তারা কোম্পানির
মানে কতটা পার্সেন্টেজ তারা এই প্রজেক্টে দিতে চায় সেটা একটা আইডিয়া থাকে, যেটা আই থিঙ্ক আমাদের লোয়ার লেভেলে যারা আছে সেটা খুব একটা তারা না, রিভিল করে কিন্তু না কিন্তু এইটা অ্যাটলিস্ট। এইটা তুই আমাকে বল যে ম্যামেলিয়ান হ্যাঁ। সেল হুম। লাইন মানে সেল কালচার ছাড়াও তো অ্যান্টিবডি তৈরি করা সম্ভব এবং অ্যান্টিবডি তৈরি হ্যাঁ। করছে হ্যাঁ। কোম্পানিরা। এক্ষেত্রে হ্যাঁ। এইটা তুই আমাকে বল যে তো সে আর কি কি তোর এক্সপ্রেশন সিস্টেম আচ্ছা থাকতে আচ্ছা। পারে যেটা থেকে আমরা অ্যান্টিবডি হুম। বানাতে পারি। ইউজুয়ালি হুম। আমরা যা জানি, ইন জেনারেল লোকজন যা জানে যে অ্যান্টিবডি বানানো মানেই হচ্ছে তুমি ম্যামেলিয়ান সেল সেল কালচারে তুমি কালচার। এসো, বা তুমি গিনিপিগ হুম। বা তুমি ইয়ের মধ্যে হায়ার অর্ডার। র্যাটের মধ্যে বা মাইসের মধ্যে তুমি ইনজেক্ট করো, সেখান থেকে তুমি সেরাম থেকে অ্যান্টিবডি কালেক্ট করো। ইন্ডাস্ট্রিতে খুব কম পয়সায় অ্যান্টিবডি বানাতে গেলে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো কি, তুই যদি আমাকে এইটা একটু বলিস। হ্যাঁ, সব থেকে চিপেস্ট স্টেপ যেটা না এফেক্টিভ এবং চিপ যেটা কোম্পানির জন্য হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন। এবং ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন, প্রোটিন এক্সপ্রেশনে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা আমরা ইউজুয়ালি যেরকম প্রসিডিওরে করে থাকি সেরকম প্রসিডিওরেই হয়। কিন্তু জেনারেলি আমি বলবো যে এবার সেটা এবার অ্যান্টিবডি যেহেতু আমরা আহ আমি একটা মানে এটা আমরা ওভারভিউ বলছি, এটা অ্যান্টিবডি ফুল লেন্থ অ্যান্টিবডি। এবার এখানে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। একটু তো বল এবার না একটা কোম্পানি, ক্লাসিফিকেশনটা, হ্যাঁ, একটু একটু বল না। এবার অ্যান্টিবডি যেরকম মানে যদি তোমরা অ্যান্টিবডি কোম্পানিতে যাও, এবার যারা ঢুকবে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে অ্যান্টিবডি মানেই যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ফুল লেন্থ অ্যান্টিবডি, যেটা আইজিজি, এবং সেটা মলিকুলার ওয়েট 150 কিলোডাল্টন, সেটা সবাই জানে। এবার কিন্তু অ্যান্টিবডির অন্য অন্য অনেক ফরম্যাট আছে, যেই ফরম্যাট গুলো আমরা ইন্ডাস্ট্রিতে এখন চালু করছি, এবং মানে যদি গ্লোবাল অ্যাসপেক্টে দেখা যায় সেগুলো কিন্তু মোর এফেক্টিভ। তার প্রধান তিনটে ফরম্যাট যেটা আমরা মানে আমি জানি বা যেটা বাজারে এখন সব থেকে চলছে সেটা হচ্ছে, প্রথম ফরম্যাট হচ্ছে এসসিএফভি, যেটা সিঙ্গেল চেন ভেরিয়েবল ফ্র্যাগমেন্ট। সেকেন্ড হচ্ছে ভিএইচএইচ, ভেরিয়েবল হেভি চেন ডোমেন। আর আরেকটা হচ্ছে বাই স্পেসিফিক, যেটা দুটো অ্যান্টিজেনকে টার্গেট করবে, কিন্তু সাধারণত ওটা ফুল লেন্থ হিসেবেই হয়, এবং সেটাও এসসিএভি ফরম্যাটেও করা যায়। তো এইখানে এইখানে এইবার আমায় একটু এই বল, টু এইখানে আমি তোকে থামাচ্ছি একটুখানি। এই এসসিএফবি ফরম্যাটটা তুই যদি একটু 1 মিনিটের মধ্যে একটু বোঝাতে পারিস সবার জন্য। হ্যাঁ, হোয়াট ইজ এসসিএভি এসসিএফবি ফরম্যাটটা ফরম্যাট, হচ্ছে, লাইব্রেরি মানে এসসিএভি এসসিএফবি এই পুরো মানে স্ক্রিনিংটা কি জিনিস? এসসিএফভি হচ্ছে, আমি বললাম সিঙ্গেল চেন ভেরিয়েবল ফ্র্যাগমেন্ট, এটা শর্ট ফর্ম এসসিএফভি। তো যেটা আমরা জানি সেটা হচ্ছে ফুল লেন্থ অ্যান্টিবডিতে আমাদের ফ্যাব থাকে, যে দুটো ভেরিয়েবল, হ্যাঁ, দুটো ভেরিয়েবল ডোমেন থাকে। সেই ভেরিয়েবল ডোমেনে হচ্ছে কনস্ট্যান্ট হেভি চেন, ভেরিয়েবল লাইট চেন, আর ভেরিয়েবল হেভি চেন। আর একটা থাকে এফসি ডোমেন, যেটা ওয়াই শেপ যে স্ট্রাকচারটা, সেটা এফসি, নিচেরটা এফসি সেগমেন্ট। এবার সিঙ্গেল চেন ভেরিয়েবল ফ্র্যাগমেন্টে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটাই ভেরিয়েবল মানে একটাই চেন নেব। সিঙ্গেল চেন, যেহেতু দুটো চেন আছে অ্যান্টিবডিতে ফুল লেন্থ, আমরা একটাই চেন নেব এবং ভেরিয়েবল হেভি চেন ডোমেনটা নেব, এবং অনলি ভেরিয়েবল লাইট চেনের ডোমেনটা নেব। আর সেটা জয়েন্ট থাকবে থ্রু আ লিঙ্কার, সেটা আলাদা বিষয়। এই কি লিঙ্কার, কতটা অ্যামাইনো অ্যাসিড, সেটা ভ্যারি করে রেসিডু টু রেসিডু। তো সেইটা হচ্ছে, তাহলে আমরা একটা এসসিএভি ডোমেন মানে একটা এসসিএভি অ্যান্টিবডি পাবো, যেটাতে আমরা সেম, আমরা দুটোর বদলে আমরা একটাকে মানে একটা চেনের থ্রু দিয়ে আমরা টার্গেট করছি আমরা কোন অ্যান্টিজেনের উপরে ডিজাইন করতে চাই মানে অ্যান্টিবডিটা। তো সেটার প্রথম দুটো মানে অ্যাডভান্টেজ হচ্ছে, এটা একটা স্মল সাইজ, 15 কিলো ডাল্টনের হয়। এবং আরেকটা হচ্ছে যে এটা মোর স্পেসিফিক টুয়ার্ডস অ্যান্টিজেন হয়, স্পেসিফিসিটি বেটার হয়। কিন্তু এটার এক্সপ্রেশনের একটা প্রবলেম আছে, যে আচ্ছা, এক্সপ্রেশনের প্রবলেম কিন্তু প্রবলেম এই মোটামুটি কারণেই তুই যা বলছি যে বলছিস যে এই কয়েকটা প্রসিডিওরে ইন্ডাস্ট্রিতে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, তার হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি কেউ মানে তার মানে রিসার্চ ল্যাবে বা পিএইচডি করার সময় যদি কিছু আইডিয়া সে জেনারেট করতে পারে এইগুলো সম্পর্কে, হ্যাঁ। টেকনিক গুলো সম্পর্কে, তাহলে তার হুম, কোথাও ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দেওয়ার সময় তার অনেক একটু সুবিধে সুবিধা হবে। হবে। হুম, আচ্ছা, তাহলে তুই মোটামুটি বলছিস যে এই তিনটে প্রসিডিওরে মোটামুটি ইন্ডাস্ট্রিতে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হ্যাঁ। জেনারেট করা হ্যাঁ। হয়। কোন হয়। প্রসেসটা এই মুহূর্তে তোর মনে হয়
যে হুম। ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ইউজ হচ্ছে? আমার মতে ম্যামিলিয়ান এক্সপ্রেশন সিস্টেম সব থেকে বেশি ইউজ হচ্ছে, এবং তার প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে যে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন, যেটা মানে আমরা এখনো মানে আম, এখনো পর্যন্ত এমন কিছু বার হয়নি যেখানে আমরা ইস্ট এবং ব্যাকটেরিয়ার মধ্যে সেগুলো সিনথেসাইজ করতে পারি। মানে এটা এখনো হ্যাঁ, আন্ডার হ্যাঁ, রিসার্চের মধ্যেই পড়ছে তাহলে। এখন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি আছে বা কিছু কিছু ফরম্যাটে, যেমন আমি এসসিএফভি কথাটা বললাম, সেটা কিন্তু ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে বেটার হয় অ্যাজ একদমই ও, তাই, পার লিটারেচার। তো একদমই তাই। সেইটা ইস্টেও হয়। কারণ হুম। হতে পারে, হ্যাঁ, ইস্টেও হয়, সেটার কারণ বিভিন্ন প্রোটিন ফোল্ডিং বা সাইজ একটা বিশাল বড় ফ্যাক্টর, সেটার জন্য হয়। এবং পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন আমরা ফুল লেন্থ এফসি পোর্শনে বেশি দেখতে পাই, এখানে এফসি পোর্শন নেই, সুতরাং আমরা ব্যাকটেরিয়াল এক্সপ্রেশনে আমরা বেটার, সিস্টেমে আমরা বেশি এক্সপ্রেশন দেখতে পাই। ওকে। তো এখন সেটার বিভিন্ন প্রোজ অ্যান্ড কনস আছে। হুম। তো হুম। কিন্তু ওভারঅল ম্যামিলিয়ান এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট চয়েস। বেস্ট চয়েস। আচ্ছা, আমরা অত্যাধিক টেকনিক্যাল জায়গায় চলে গেছিলাম, তো একটু হ্যাঁ, টেকনিক্যাল জায়গা থেকে সরে একটু অন্য ধারায় আমি একটু যাওয়ার চেষ্টা করি। আমাদের হাতে বেশ খানিকটা সময় বোধহয় আছে। হ্যাঁ। এবার তোর শুরুটা, তুই ছাত্র হচ্ছে ভাইরোলজির, মলিকুলার ভাইরোলজি, তুই হুম, হেপাটাইটিস সি নিয়ে কাজ করেছিস। এবং হুম, আহ, এরপর তুই চলে গেলি অ্যান্টিবডিতে, অ্যান্টিবডির ইন্ডাস্ট্রিতে। তার আগে তোর একটা প্রোটিন হ্যাঁ, পিউরিফিকেশন, তার একটা তোর এক্সপিরিয়েন্স ছিল। এবার তুই হুম, আমাকে বল যে বিং এ ভাইরোলজিস্ট, হুম, তোর অ্যান্টিবডি এই সেক্টরটাকে তুই ভাইরোলজি রিসার্চ, বা আমি বলবো যে তোর মানে থেরাপিউটিক্স, ভ্যাকসিনস, ম্যাবস, তুই অ্যাজ এ ভাইরোলজিস্ট তুই কিভাবে দেখিস যে এই যে আমরা কিছুদিন আগেই একটা বড় একটা মানে মহামারীর একটা মানে প্রকোপে পড়েছিলাম, যাতে এত মানুষ মারা গেল এই একটা হ্যাঁ। ভাইরাসের, করোনা ভাইরাসের জন্য। তুই কিভাবে এই অ্যান্টিবডি রিসার্চ বা অ্যান্টিবডি গুলোকে, অ্যান্টিবডির এই যে তোর আর&ডি করছিস বা রিসার্চ করছিস, তুই কতটা এই ভাইরাসকে আটকানো বা মানে ভাইরাল অ্যান্টিভাইরাল থেরাপিউটিক্স, হুম, তুই এটা তুই কিভাবে দেখিস? তুই কতটা, তুই মানে প্রসপেক্ট দেখছিস? প্রসপেক্ট বলতে প্রথম কথা আমি যেটা বলবো যে উইদিন মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজম আমার মতে, আমি জানি না কতটা এটাতে সহমত হবে লোক, সব থেকে ইন্টারেস্টিং অর্গানিজম হচ্ছে ভাইরাস, যেটা আমরা খুব একটা খুব একটা মানে যোগ দিই না, এবং আমরা জানি যে ভাইরাস একটা খুব ইন্টারেস্টিং অর্গানিজম, এবং সে প্রচুর ধরনের ডিজিজ ইয়ে করতে পারে, মানে ছড়াতে পারে বা ইয়ে না, নন ভাইরোলজিস্ট কজ করতে এতে পারে। এতে মানে সহমত হয় না। যারা ভাইরোলজিস্ট নয় তারা এতে সহমত হয় না সবসময়। হ্যাঁ, হ্যাঁ। তুই বল। তো এবার সেটার জন্য আমি মনে করি যে বিভিন্ন যারা মানে ডেডলি ডিজিজ যেগুলো আছে, ধরো ইবোলা বা মারবার্গ, বা যখন এরকম ধরনের আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে। তো সবের জন্য যে একটা মেন ইমিউনোলজিক্যাল ডিফেন্স সিস্টেম, যেটাকে আমি মানে আমি মানে ফ্রেজ হিসেবে বলছি, সেটা কিন্তু একমাত্র অ্যান্টিবডি করতে পারে। মানে অ্যান্টিবডি একটা বিভিন্ন মানে একটা খুব বড় মলিকিউল, যেটা আমাদেরকে সেভ করতে পারে, মানে অ্যাজ এ সেভিয়ার যদি আমি দেখি। তো সেম ভাবেই যখন আমরা করোনা হয়েছিল 2020-তে, তখন অনেক লোক মারা গেছিল, কিন্তু রিসার্চ প্রথমবারই কিন্তু আমরা অ্যান্টিবডি নিয়েই কিন্তু চালু হয়েছিল, যে আমরা কিভাবে শর্টে আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারি, বা কি করে আমরা একটা নিউট্রালাইজিং মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমার পিএইচডির কাজ ছিল, সেটা কতটা তাড়াতাড়ি আমরা তৈরি করে মানে অ্যাডমিনিস্টার করা দিতে যেতে পারি পারে পেশেন্টকে, পেশেন্টের ওপর। একেবারেই তাই। আমি একটা তো বলছি যে হুম, তুমি কন্টিনিউ হুম, করো। হ্যাঁ, তো সেইটা আমি মনে করি যে সেই কারণে অ্যান্টিবডিটা খুব একটা মেজর প্লেয়ার, আচ্ছা। স্পেসিফিক্যালি প্যাথোজেনিক ডিজিজের ওরিয়েন্টেশনে যদি আমরা দেখি। এবং প্যাথোজেনিক মানেই সবসময় ব্যাকটেরিয়াল না, আমি মনে করি ভাইরাসটা খুব বড় একটা প্লেয়ার এই অবশ্যই, অবশ্যই। হুম। ডিজিজ হুম। এরিয়া, মানে থেরাপিউটিক্স এর জন্য।
তো আমার মনে হয় চয়ন যে মানে ভাইরোলজি একটা ভাস্ট থিং এবং হুম। সেটা ইন্ডাস্ট্রিতে এখন ব্লুম হচ্ছে, হুম। এবং তার কি কি নতুন কি স্ট্র্যাটেজিতে আমরা ওই ভাইরাস গুলোকে আটকাতে পারবো এবং কি নতুন স্ট্র্যাটেজি আমরা ডিজাইন করবো, সেটা অনেক কোম্পানি ভাবছে এবং ইন ভবিষ্যতেও ভাববে। তো আমার প্রশ্ন হচ্ছে, অ্যাপার্ট ফ্রম ভাইরোলজি, আমি জাস্ট একটুখানি জিজ্ঞেস করে আই থিঙ্ক আমাদের এই কনভারসেশনটা সময়টা আজকে আমাদের শেষ করব। কমে কমে এবং আসছে। পরের ক্ষেত্রে আমরা প্রতীকের সাথে একটু ডিসকাস করব যে ইন্ডিয়াতে কি কি কোম্পানি ভাইরোলজির ওপর কি কি কাজ করছে, একটা ছোট একটা ওভারভিউ যদিও দিতে পারে। হুম আমি বলতে চাইছি যে আফটার পিএইচডি ইন্ডাস্ট্রিতে, মানে ভাইরোলজি ইন্ডাস্ট্রিতে তুমি, মানে তোমার, ওরা কি কোয়েশ্চেন করেছিল, একটা ওভারঅল সুপার একটা আইডিয়া দাও, এবং কিভাবে তুমি এন্ট্রি নিলে আফটার পিএইচডি করার পর হুম তুমি ইন্ডাস্ট্রিতে কিভাবে আবার ঢুকতে পারলে, সেটা একটা সংক্ষিপ্ত আমি যদি আমি ডিটেলস। যদি আমি হ্যাঁ যদি চিত্রনের প্রশ্নটাকে আরেকটু সহজ করে দিই, আমার মনে হয় যে একজন পিএইচডি করার পর সে যদি একটা সিভি লেখে ফর ইন্ডাস্ট্রি, এবার ইন্ডাস্ট্রি সিভি ভার্সেস একাডেমির সিভি, এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও ভিডিও বানাবো। বানাবো। হুম। তো তাহলে অ্যাপ্লিকেশনের সময় আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি সিভিতে কি কি সে টেকনিক্স জানে, কি কি সে কাজ জানে, সেইগুলো মেনশন করা সবার আগে ইম্পর্টেন্ট। তাহলে তুই একদম। আমাকে বল, আমরা চিত্রনের প্রশ্নটার সাথে আমি কিছুটা অ্যাড করি বলছি, যে কোন কোন টেকনিক্স সে জানলে, হুম, অ্যান্টিবডি হতে পারে, বা সে ভাইরোলজি ফিল্ড থেকে আসতে পারে, বা কোর অ্যান্টিবডি ডিজাইনিং বা অ্যান্টিবডি সিনথেসিসের ফিল্ড থেকে আসতে পারে, কোন কোন টেকনিক সে যদি তার সিভিতে লেখে, তাহলে সে হুম একটা অ্যান্টিবডি কোম্পানিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সে একদম খাপে খাপ হবে জিনিসটা। এইচআর দেখবে, বা একজন তার আর&ডি ম্যানেজার যিনি আছেন তিনি দেখবেন, না এইটাই হচ্ছে ইন্ডাস্ট্রির আমার রিকোয়ারমেন্ট, সুটেবল ফর একদম সুটেবল ফর টেকনিক 1 2 3 4। প্রথম টেকনিক যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। প্রথম টেকনিক যেটা অ্যান্টিবডি ফিল্ডে লাগবে, যেটা আমারও হেল্পফুল ছিল। এবং হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি ছাড়া আমি বলবো বিভিন্ন প্রোটিনের কাজ বলতে সেটা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন হতে পারে, যেটা আমরা বিভিন্ন রকমের মেথড দিয়ে আমরা স্টাডি করতে পারি। এলাইজা হতে পারে, এবং বায়োলেয়ার ইন্টারফেরোমেট্রি বলে একটা টেকনিক আছে, সেটা হতে পারে, এবং এসপিআর হতে পারে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট টেকনিক অ্যান্টিবডি ফিল্ডে আসার জন্য। এবং এর সাথে হতে পারে যে ইমিউনোলজিক্যাল কিছু টেকনিক, যেটা আমার ক্ষেত্রে ছিল না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। কিন্তু যদি কেউ ইমিউনোলজিক্যাল টেকনিক, টি সেল বায়োলজি, বি সেল বায়োলজি নিয়ে আগে কোনো এক্সপোজার থাকে, হাউ টু কালচার দিস সেলস, বা অ্যাসেজ কিছু, সিঙ্গেল সেল ক্লোন বানানো, যে তারপরে অ্যান্টিবডি এক্সপ্রেশন জিনকে ভিএইচভিএল এক্সপ্রেশনের জন্য কনস্ট্রাক্ট বানানো, এই বিভিন্ন ধরনের টেকনিক্স যেগুলো মলিকুলার বায়োলজিও আছে, প্রোটিনও আছে, এবং প্রোটিন প্রোটিন ইন্টারাকশনও আছে। তো এটা একটা ব্রিফ ওভারভিউ। এবং মানে স্পেসিফিক টেকনিক বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু সেটা এখন টাইম আমাদের অনেক এখন লিমিটেড, টাইম আমাদের কিন্তু আমি একেবারেই তাই, নেই। তো সেটা আমরা মানে এই জিনিসগুলো একটা মোটামুটি সুটেবল আইডিয়া হয় থাকলে এইচআর তার দের জন্য। ক্ষেত্রে ভালো। হ্যাঁ। হ্যাঁ, অনেক অনেক সুবিধা হবে। আর চিত্রন আর এবং ডিসপ্লে সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, তার ডিসপ্লে মধ্যে সিস্টেমটাও কোন জানা কোন খুব ডিসকাস সিস্টেমের কথা তুই মানে খুব বেশি জোর দিতে হ্যাঁ, বলছিস? ফাজ, সেটা হচ্ছে যে ফাজ এবং ইস্ট। ইস্ট। ফাজ ইস্ট। আচ্ছা। আচ্ছা, এই দুটো চিত্রন প্রধান। হ্যাঁ। প্রধান। আমার মনে হয় যে আমরা আমাদের সময় একদম একদম হাতে কম, শেষের দিকে। শেষের দিকে। প্রতীককে আমরা আজকেই প্রতীক শেষ নয়, প্রতীককে নিয়ে আমরা আরো আসবো, মাঝে মাঝেই আসবো। প্রতীকের থেকে আমাদের অনেক কিছু জানার আছে। এবং আজকের এই আর&ডি তে একটা জয়েন করার জন্য ঠিক কি কি জিনিস দরকার, কি প্রয়োজন, এইটা বেসিক্যালি আমাদের এই দুটো এপিসোড মিলিয়ে আমাদের উদ্দেশ্য ছিল একটা আলোচনা করার। সেটা আমরা করেছি, এবং আমার ধারণা যে বোথ যারা মানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বা যারা পিএইচডি, পোস্ট ডক, তাদের সবার জন্য একটা আইডিয়া জেনারেট হয়েছে।
তারা একটা মোটামুটি তারা একটা আভাস পেয়েছে, অন্তত অ্যান্টিবডির ক্ষেত্রে তো পেয়েইছে, অ্যান্টিবডি ইন্ডাস্ট্রির জন্য, যেটা যেটা আমরা আলোচনা করলাম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং ক্রমশ এই সেল অ্যান্ড জিন থেরাপি মানে যেগুলো আসার হচ্ছে, পরে এটা একটা মানে ক্রমশ এটা একটা বুমিং এরিয়া হয়ে উঠছে। তো যাই হোক, প্রতীক, তোমার কিছু প্রশ্ন আছে প্রতীকের কাছে? না, আমার কিছু নেই। আমি হ্যাঁ। একটাই জিনিস বলবো যে প্রতীকের এই যে ডিসকাশনটা বা আমাদের এই যে হুম। ডিসকাশনটা খুব কনসাইজ এবং খুব ফ্রুটফুল হবে সবাইকার জন্য, যাদের গ্রাজুয়েশন থেকে শুরু করে আপ টু পোস্ট ডক পর্যন্ত। হুম। তো প্রতীকের কাছে আবার আমরা আসবো অন্য কোনো বিষয় অন্য নিয়ে কোনো নিশ্চয়ই। বিষয় নিয়ে। ডেফিনেটলি আমরা নেক্সট সিজনটা শুরু করব ইন্ডিয়ার মধ্যে কি কি ভাইরোলজি ল্যাব ইন্ডাস্ট্রি আছে এবং তাদের কি ক্রাইটেরিয়া, এবং তাদের ক্রাইটেরিয়ার উপর বেশ করে আমাদের সিভি কিভাবে বানানো উচিত আরো ডিটেলসে। ডিটেলে আমরা জানবো। তো আজকের মতো আই থিঙ্ক আই থিঙ্ক আমাদের এই এইটুকুই। প্রোগ্রামটা আজকে আমরা কিন্তু শেষ করবো। আজকের মতো এইটুকুই, কিন্তু যেটা আমরা একটু বোধহয়, আমি ঠিক ডিসঅ্যাপয়েন্টেড শব্দটা ইউজ করব না, কিন্তু একটু বোধহয় আমরা একটু আমাদের মানে আমাদেরও আমরা একটু খুশি হতাম আর কি, যদি একটু কমেন্টস পেতাম আপনাদের থেকে, যে আমাদের এই এপিসোড গুলো আপনাদের কেমন লাগছে, এবং তার সঙ্গে আপনারা যদি একটু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে বায়োটেক ইন্ডাস্ট্রির, এমএসসি, বিএসসি, বিটেক, এমটেক, পিএইচডি, তাদের সঙ্গে যদি একটু শেয়ার করে দিতেন, তাহলে কি হতো, আমরাও একটা এনার্জি পেতাম, এনার্জি পেতাম। এবং আমরাও নতুন নতুন জিনিসপত্র, আরো ভিডিওস আপনাদের জন্য আনতে পারতাম। তো আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আমরা আবার মিট করছি অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। নমস্কার।